সালটা ছিল 2006। ভারতের নিঠারি গ্রামের কাছ থেকে একের পর এক শিশু নিখোঁজ হয়ে যাচ্ছিল। তারপরে 2006 সালের 30 ডিসেম্বর সকালে মনিন্দ্র সিংয়ের বাড়ির পেছন থেকে খলি ও কঙ্কাল উদ্ধার করা হয়। এরপর তদন্ত শুরু হতেই প্রকাশ্যে চলে আসে হাড়হিম করা ঘটনা। বন্ধুরা, এতক্ষণ দেখেছিলেন সেটা কোনো মুভির কাহিনী না, এই কাহিনী সত্য হয়েছিল। আর এই কাহিনীর উপর ভিত্তি করে আজকের মুভিটা তৈরি করা হয়েছে, যার নাম সেক্টর 36। চলুন দেখে না যাক কিভাবে বাচ্চাদেরকে মেরে তারা খেয়ে নিয়েছিল আর পরিশেষে পুলিশ তাদেরকে কি করেছিল। সিনেমার শুরুতে আমরা প্রেম নামের একটি ছেলেকে দেখতে পাই, যে সাববানেকা ক্রোপতি নামের একটি প্রোগ্রাম দেখছিল। তার সব প্রশ্নের উত্তর জানা ছিল। প্রেমের স্ত্রী এবং একটি মেয়ে আছে যারা গ্রামে থাকে। প্রেম একজন চাকর, সে একটি বাড়ি দেখাশোনা করে। সে একেবারে মজা করেই দিন কাটায়, কারণ বাড়ির মালিক সেখানে থাকে না। আমরা দেখতে পাই যে সে একটি বড় ছুরি নিয়ে বাথরুমে যায়। বাথরুমে একটি মেয়ের লাশ ছিল। মেয়েটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। ব্যাকগ্রাউন্ডে তার টুকরো টুকরো করে কেটে ফেলার আওয়াজ শোনা যায়। এরপরে আমরা দেখতে পাই ইন্সপেক্টর রামচন্দ্র পাণ্ডেকে, যে খুব সাহসী এবং সৎ প্রকৃতির নয়, বরং সিস্টেম যেমন চলছে তেমনটাই চলতে পছন্দ করে। একজন মানুষ এসেছে তার মেয়ে নিখোঁজ হওয়ার রিপোর্ট লেখাতে, কিন্তু পাণ্ডে সেটা লেখার জন্য অস্বীকার করে এবং বলে, যেখানে তুমি থাকো সেখানে সবসময় তো বাচ্চারা হারিয়ে যায়, চিন্তা করো না, তোমার মেয়ে ফিরে আসবে। সেই লোক স্টেশনে পোস্টার লাগাতে গেলে সে দেখে সেখানে আরও অনেক নিখোঁজের পোস্টার লাগানো আছে। অর্থাৎ এই ঘটনা এখানে প্রথম নয়। পুলিশের অবহেলা একেবারেই ক্লিয়ার ছিল। এটি সেই মেয়েটির পোস্টার ছিল যে মেয়েটিকে প্রেম টুকরো টুকরো করে কেটে ফেলেছিল। এখন আমরা দেখি যে বাচ্চারা ক্রিকেট খেলছে। তখন বলটি নালায় গিয়ে পড়ে যায়। আলী নামের একটি ছেলে বল আনতে গেলে সে বল তো পায়, কিন্তু তার সাথে একটি মানুষের হাতের কঙ্কাল পায়। এরপর পুলিশ আসে তদন্ত করতে। সেই নালাটি ছিল সেক্টর 36 এবং রাজীব ক্যাম্পের মাঝখানে, যেখানে ইমিগ্রেন্টরা থাকত। পুলিশ মনে করে এটি হয়তো একটা বানরের হাত, তাই তারা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সেখানেই দমন করে দেয়। আমরা দেখি যে প্রেম সবকিছুই দেখছে। বাড়িটি নালার পাশেই ছিল। এরপরে আমরা দেখি রাতে আলী কোথাও যাচ্ছিল। তখন প্রেম তাকে চকলেটের লোভ দেখিয়ে কিডন্যাপ করে নেয়। প্রেম প্রথমে বাচ্চাদের সাথে জোর করে এবং পরে তাদের ছোট ছোট করে টুকরো করে কেটে ফেলে। প্রেমের কোনো ভয় ছিল না, কারণ সে জানত এই বাচ্চাদের পরিবার খুবই দরিদ্র, তাই কেউই তাদের কোনো কথাই শুনবে না। গল্পটি পেছনে চলে যায়। আমরা প্রেমের শৈশব দেখতে পাই, যেখানে তার কসাই মামা তার সাথে অনেক জোর করত, খারাপ কাজ করত। তার সাথে একদিন প্রেম রাগান্বিত হয়ে ছুরি নিয়ে তার মামাকে হত্যা করে। গল্পটি আবার বর্তমান সময় ফিরে আসে, যেখানে আমরা দেখি প্রেম ফ্রিজ থেকে একটি বক্স বের করে ছোটেলাল নামের একজনকে দেয়, যেটি হাসপাতালে দিয়ে আসতে হবে। প্রেম বাচ্চাদের টুকরো টুকরো করে তাদের পলিথিনে ভরে নালা বা ড্রেনে ফেলে দিত। প্রেম না জানি কত বাচ্চাদের সাথে খারাপ কাজ করেছে এবং তারপরে তাদেরকে হত্যা করে টুকরো টুকরো করেছে, কিন্তু তার মধ্যে বিন্দুমাত্র কোনো অনুশোচনা অথবা বিবেকে বাধা দিত না। একেবারে নো চিন্তার ডুফুর্তি টাইপের। এখন আমরা দেখি মুম্বাইয়ে বাসি নামের একজন লোককে, যে তার নাতনিকে বলছিল, দাও আমি তোমার কাপড়টা বদলে দেই। তখন মেয়েটি বলে, না, আমার মায়ের কাছে যেতে চাই। তার স্ত্রী আসাতেই বাসি নার্ভাস হয়ে স্বাভাবিক আচরণ করতে শুরু করে। যেই বাড়ির দেখাশোনা প্রেম করত সেই বাড়ির মালিক ছিল বাসি। সে প্রেমকে ফোন করে বলে, আমি কাল আসছি, চুমকিকে বলো সে যেন কাল সন্ধ্যায় চলে আসে। চুমকি ছিল একটি মেয়ের নাম। এখানে আমরা দেখতে পাই যে সেখানে দাশেরা উৎসবের দিন। এখানে একটি মেলা হচ্ছে, যেখানে ইন্সপেক্টর পাণ্ডে রাবণের চরিত্রে অভিনয় করছে এবং তার সহকর্মীরাও আছে। তখনই চুমকির বাবা এসে বলে, আমার মেয়ে হারিয়ে গেছে, কিন্তু আপনারা এতদিন ধরে আমাকে অপেক্ষায় রাখছেন। আপনার মেয়ের সাথে যদি এমনটা হতো তাহলে আপনি রিয়ালাইজ করতে পারতেন। এই কথা শুনে পাণ্ডে খুবই ক্ষেপে যায় এবং বলে, আমার মেয়ের ব্যাপারে কথা বলার সাহস তোমার কিভাবে হলো? আমাদের কি কোনো লাশ নেই? শুধু তোমাদের লোকদের পেছনেই ঘুরতে থাকবো? এদিকে প্রেমও সেখানে উপস্থিত ছিল। রাবণের মুখোশ পরে তার পরবর্তী শিকার খুঁজছিল। প্রেম পাণ্ডের মেয়েকে অজ্ঞান করে নিয়ে যাচ্ছিল, কিন্তু পাণ্ডের নজরে পড়ে যায় এবং প্রেমের পিছনে দৌড় দেয়। তখন প্রেম মেয়েটিকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। ছোটেলালও সেখানে উপস্থিত ছিল অ্যাম্বুলেন্স নিয়ে প্রেমের সাথে, যে কিনা প্রেমের সহযোগী। কিন্তু প্রেমকে পালাতে দেখে সে অজানা ভাব করে এবং পাণ্ডেকে সাহায্য করতে শুরু করে। এরপর মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায়। পাণ্ডে প্রেমকে ধাওয়া করতে থাকে এবং তাকে ধরার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তাকে ধরতে পারে না। এতদিন পাণ্ডে মানুষকে এড়িয়ে চলছিল, কিন্তু আজ যখন নিজের মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটতে দেখে তখন সে রিয়ালাইজ করতে পারে তার পোশাকের কতটা গুরুত্ব। সে বুঝতে পারে যে সে কতটা ভুল করেছিল। এখন সে উপলব্ধি করে যে হারিয়ে যাওয়া বাচ্চাদের অভিভাবকদের কতটা কষ্ট হচ্ছে। এরপরে আমরা দেখতে পাই একটি খুব ধনী পরিবারের সন্তান বিভান স্কুলে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনেই কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমরা দেখি যে পাণ্ডে নিজে চুমকির বাবাকে ডেকে এনে এফআইআর লেখাচ্ছে। চুমকির বাবা জানান যে একজন রিক্সা চালক চুমকিকে বাড়ি নম্বর B5 এর সামনে নামিয়ে দিয়েছিল এবং চুমকি সবসময় সেই রিক্সাটাই ব্যবহার করত। এদিকে আমরা দেখি যে চারদিকে শুধুই বিহানের অপহরণের আলোচনা চলছিল।
পুরো মিডিয়া ও পুলিশ সেই কেস নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু পাণ্ডে B5 নম্বর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে যায়, যেটি বাঁশির বাসা ছিল। দরজা খুলে দেয় প্রেম, যে একদম নিরীহভাবে আচরণ করছিল। পাণ্ডে বাঁশির সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করতে চায়, কিন্তু তখনই বাঁশি তার প্রভাবশালী কানেকশন নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে, আপনার সিনিয়র এবং আমি একসাথে পড়েছি, হোম মিনিস্টারের ছেলে পর্যন্ত আমাকে চেনে। সে দেখাতে থাকে যে তার সাথে কত হাই লেভেলের মানুষের কানেকশন আছে। এমন সময় চুমকির বাবা এসে চিৎকার করতে শুরু করে, এই লোকটা আমার মেয়ের সঙ্গে জবরদস্তি করেছে। তখন বাঁশি বলে, আমি তোমাকে টাকা দিয়েছিলাম আর তুমি এখন আমাকে দোষারোপ করছো। তখন জানা যায় যে চুমকির বাবা তার মেয়েকে জোর করে প্রস্টিটিউট বানিয়ে কাজে লাগায়। পাণ্ডে তখন তার উপরে রাগ করে এবং মারধর করে বলে, তুমি বাবা হয়ে নিজের মেয়েকে দিয়ে এমন কাজ কিভাবে করাচ্ছ। বাঁশি পাণ্ডের সিনিয়রকে ফোন করে। সিনিয়র পাণ্ডেকে তার সাথে ডেকে পাঠায়। সিনিয়র তাকে বলে, যদি তুমি কেস সলভ করতেই চাও তাহলে বিহানের কেসটা সলভ করো। কেন একজন নির্দোষ মানুষকে হয়রানি করছো? আমি যা বলছি সেটা করলে তুমি অনেক দূর যেতে পারবে, না হলে সমস্যায় পড়তে পারো। জুনিয়র অফিসাররা চুমকির রিক্সা চালককে ধরে ফেলে এবং তার কাছ থেকে চুমকির ফোন উদ্ধার করা হয়। পাণ্ডে চুমকির কেসের সম্পূর্ণ ডিটেলস সিনিয়রকে দেখায় এবং বলে, চুমকি যখনই কোনো গ্রাহকের সাথে দেখা করতে যেত এই রিক্সা চালক তাকে নিয়ে যেত। এই রিক্সা চালক চুমকিকে বাঁশির বাসা পর্যন্ত নামিয়ে দিয়েছিল। বাঁশি প্রতি মাসে চুমকির বাবাকে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা দিত এবং চুমকিকে প্রতি রাতের জন্য টাকা দিত। চুমকিকে নামিয়ে আসার পর আবার যখন রিক্সা চালক তাকে নিতে যায় তখন প্রেম দরজা খুলে দেয় এবং চুমকির মোবাইল রিক্সা চালককে দিয়ে বলে, এটি কোথাও ফেলে দাও। রিক্সা চালক কিছুই করেনি, কিন্তু প্রেম অনেক কিছুই করেছে, তাই তাকে আটকাতে হবে এবং তার পুরো সত্য বের হয়ে আসবে। কিন্তু সিনিয়র বলে, আমার কথা শোনার পরেও তুমি বাঁশিকে কেন এই কেসে টেনে আনছো? তুমি আমার কথা মানতে চাও না, নিজের ইচ্ছে মতো কাজ করতে চাও, তাই তুমি কিছুদিনের জন্য সাসপেন্ডেড থাকবে। এটাই তোমার জন্য সবথেকে ভালো হবে। এখানে অনেক শিশু নিখোঁজ হয়েছে, তা নিয়ে কেউ চিন্তা করছে না, কেউ তাদের বাবা মায়ের দুঃখ দেখছে না। কিন্তু এক ধনী পরিবারের ছেলে নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই সেই কেস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এবং অপহরণকারীদের 2 দিনের মধ্যে খুঁজে বের করছে। এভাবেই আমাদের দেশের আইনকানুন চলছে। ন্যায় বিচার সেই পায় যার কাছে টাকা আছে। পাণ্ডে সাসপেন্ডেড ছিল, কিন্তু সে চুপ করে বসে থাকার মানুষ ছিল না, তাই সে প্রেমের উপরে নজর রাখতে শুরু করে এবং সে ছোটেলালকে দেখে তার সাথে সবসময়। বাঁশির পরিবার মুম্বাইতে থাকত, কিন্তু সে এখানে আসতো শুধুমাত্র তার কামনা পূরণের জন্য। তারা যা করত প্রেম তার ভিডিও করত। পাণ্ডে বুঝতে পারে যে অ্যাম্বুলেন্সের চালক প্রেমের সঙ্গে যুক্ত ছিল। সে তার জুনিয়রের সাহায্যে তাকে আটকায় এবং কিছু মারধরের পর সে সব বলে দেয় যে প্রেমের কাছ থেকেই মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সে বিক্রি করত। এরই মধ্যে পাণ্ডের সাসপেনশন সময় শেষ হয়ে যায়। পাণ্ডে যখন আবারও কাজে যোগ দেয় তখন আমরা দেখতে পাই জহিরের প্রমোশন হয়েছে এবং তার ট্রান্সফার হয়ে নতুন সিনিয়র হয়ে গেছে। সে বুঝতে পারছিল যে পাণ্ডে কিছু না কিছু তো করবেই, তাই সে পাণ্ডের জুনিয়রকে কল করে বলে, তুমি কি লাইফে আরও আগাতে চাও? মানে সে পাণ্ডের জুনিয়রকে তার দলে টানতে চাইছিল। এদিকে আমরা দেখি পাণ্ডে যেখানে ছোটলালকে লুকিয়ে রেখেছিল সেখানে কিছু গুন্ডা চলে আসে, এরপর তাকে তুলে নিয়ে যায়। সেই গুন্ডারা ছিল বাঁশির লোক। পাণ্ডে তার নতুন সিনিয়রকে সবকিছু জানানোর পর তাকে ছোটেলালের কাছে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে দেখা যায় ছোটেলাল উধাও। এতে পাণ্ডে তার জুনিয়রের উপর প্রচণ্ড রাগ করে এবং তাকে বলে, একটা কাজ দিয়েছিলাম সেটাও করতে পারলি না। সিনিয়র প্রেমকে গ্রেফতার করার জন্য অনুমতি দেয় এবং পাণ্ডে তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করে ফেলে। প্রেম তখন একদম চিলমুড়ে ছিল, এমনভাবে ছিল যেন সে কোনো পুলিশ স্টেশনে নয়, বরং কোনো ক্যাফেতে বসে ডেট করতে এসেছে। পাণ্ডে আসাতেই প্রেম তার পায়ে পড়ে বলে, আমি জানতাম না সে আপনার মেয়ে হয়, না হলে কখনোই তাকে তুলে নিতাম না। ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, পরের বার খেয়াল রাখবো। পাণ্ডে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চুমকিকে চেনো? সে বলে, হ্যাঁ আমি তাকে চিনতাম, আমি তাকে শ্বাসরোধ করে মেরেছি। পাণ্ডের সিনিয়র অফিসার পুরোপুরি হতবাক হয়ে যায়। প্রেম কতটা চিলমুড়ে এসব কাহিনী বলছে। প্রেম বলতে শুরু করে, পাপাজি বাড়িতে ছিল না। প্রেম বাঁশিকে পাপাজি বলে ডাকত। আমি চুমকিকে একটা গ্রাহকের নাম করে ফোন করি, এরপরে সে চলে আসে। আমি তাকে ভরপুর মদ খাওয়াই। কাস্টমার আসে না দেখে সে চলে যেতেই চাচ্ছিল, তখন আমি তার হাত ধরে বসি আর তাকে আমি বলি, আমি জানি তুমি পাপাজির সঙ্গে কি করো, কিন্তু এতে আমার কোনো সমস্যা নেই, আমার সঙ্গেও সেটা করতে হবে। এটা শুনে সে আমাকে চাকর বলে অপমান শুরু করে। আমি তাকে বললাম, ভালো মতো কথা বলো, আমি তোমার বাবার চাকর নই। সে আমাকে তাচ্ছিল্য করে কথা বলেই যাচ্ছিল। এতে আমি পুরোপুরি রেগে যাই আর তাকে টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাইয়ে দিয়েছি আর নিজেও খেয়েছি। যেখানে আমি আমার মামার কাঁচা লিভার চিবিয়ে খেতে পারি সেখানে এই মেয়েটি তো কিছুই না। এজন্য তাকে আমি নিজে মেরে ফেলেছি। পাপাজি আছে, সবকিছু ঠিক করে নেবে। প্রেম পুরো পদ্ধতি বলতে থাকে যে কিভাবে সে তাকে মেরেছে, সেই সঙ্গে অন্যান্য দোষগুলো স্বীকার করে নেয়। পাণ্ডে তাকে জিজ্ঞাসা করে, তুমি তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে না? প্রেম বলে, হ্যাঁ। সিনিয়র তাকে জিজ্ঞাসা করে, মাংস খাওয়া মানে? প্রেম বলে, আমার মামার মাংস খাওয়ার পর মানুষের মাংসের স্বাদ আমার মুখে লেগে গেছে। তারপর থেকেই মানুষের মাংসের প্রতি আলাদা একটা লোভ কাজ করে।
অনেক চেষ্টা করেও থামাতে পারিনি, অনেক বছর ধরে খাইনি। তারপর আবার শুরু করলাম। অন্তত 22 থেকে 24টি শিশুকে খেয়েছি। এরপরে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেছি। পান্ডে তাকে চর মারে আর বলে, তুই কেন বাচ্চাদের সঙ্গে এমনটা করলি? উত্তরে সে বলে, আপনার মেয়েকে তো কিছুই করিনি, আপনি কেন বিরক্ত হচ্ছেন? পান্ডে বলে, আমার মেয়ে আর এই বাচ্চাদের মধ্যে দূরত্ব কোথায়? তখন প্রেম বলে, আপনি কিভাবে তাদের সঙ্গে আপনার বাচ্চার তুলনা করছেন? ওইসব বাচ্চারা খুবই অসহায় ছিল। তারা এক প্রকার রাস্তায় খাবার খেত, রাস্তায় ঘুমাতো। তাই আপনি বলতে পারেন তাদেরকে আমি মুক্ত করে দিয়েছি। পরবর্তী সিনে দেখা যায় বাঁশি ছোটেলালকে তার গুন্ডাদেরকে দিয়ে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিচ্ছে। এদিকে জেলে বসে প্রেমের শুধু চিন্তা হচ্ছিল যে তার প্রিয় সব মিস হয়ে যাবে। থানার টিভিতে সেই সব দেখা হচ্ছিল। আর একজন নারী বিজয় হয়। এটা দেখে প্রেম খুবই খুশি হয়। এরপরে প্রেম জানায় সে চুমকির লাশ কোথায় লুকিয়ে রেখেছে। তারপর পাশের নর্দমা থেকেও কিছু কঙ্কাল পাওয়া যায়। এদিকে পান্ডে খুবই রাগান্বিত ছিল, কিন্তু প্রেম খুব সহজভাবে সবকিছু বলছিল, যেন সে কোনো দোষই করেনি। সে এতটাই শান্ত ছিল যে পান্ডে তাকে মারতেও পারছিল না। এদিকে বার্ষিককে গ্রেফতার করা হয়, আর যাদের পরিবারের বাচ্চারা মারা গেছে তারা ওই বাড়িতে ভাঙচুর করতে শুরু করে। বার্ষির লোকেরা তাকে চাকরি থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, আর পান্ডেকে বরখাস্ত করা হয়। এখন এই মামলা তদন্ত করছে সিবিআই। জহির আসলে বার্ষিককে আগে থেকেই চিনত, এজন্য সব দোষ প্রেমের উপর চাপিয়ে দেয়। পান্ডে এই খবর দেখে সিনিয়রের কাছে প্রেমের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করে। এরপরে পান্ডে তার সঙ্গে দেখা করার জন্য চলে যায়। পান্ডে তাকে বলে, তুমি অর্গান বিক্রি করে যেসব টাকা ছোটলালকে দিয়েছিলে সেই টাকা তার কাছে পৌঁছায়নি, কারণ ছোটলাল আর বেঁচে নেই। প্রেম তখন বলে, আমার পাপাজি আমাকে এখান থেকে বের করে নেবে। পান্ডে বলে, তোমার পাপাজি সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, তারা আর তোমাকে বাঁচাবে না। তুমি সব সত্য বলে দাও যে তারাও এই কাজে জড়িত ছিল। প্রেম তখন একটা ডিভিডির কথা উল্লেখ করে, যেখানে পুরো সত্য রেকর্ড করা ছিল, এবং সেই ডিভিডি ছিল তার গ্রামের বাড়িতে তার স্ত্রীর কাছে। পান্ডে তার স্ত্রীর কাছে যাওয়ার জন্য গ্রামের দিকে রওনা হয়। এদিকে পান্ডের জুনিয়র তাকে বলে, আপনি কেন এই ঝামেলায় জড়াচ্ছেন স্যার? যাচ্ছেন ঠিক আছে, কিন্তু আটকে যাবেন না, ফিরে আসবেন। এরপরে পান্ডে প্রেমের স্ত্রীর সঙ্গে দেখা করে এবং সেই ডিভিডি পায়। পান্ডে যখন ডিভিডি প্লে করে তখন তার চোখ কপালে উঠে যায়। সেখানে বাচ্চি আর প্রেম যা করেছিল সবকিছু রেকর্ড করা আছে। পান্ডে দেখে হতবাক হয়ে যায় আর ভাবে কতটা ভয়ঙ্কর এরা। এরপর সে বাসের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু বাস আসছিল না। হঠাৎ একটা গাড়ি আসে এবং সে সেখানে লিপ চায়। এই গাড়িটি ছিল সেই গুন্ডাদের যারা ছোটেলালকে মেরেছিল। এরপর পেছন থেকে একজন পান্ডেকে একটা ছবি দেখায় আর বলে, এই লোকটাকে আমরা খুঁজছি। দেখা যায় ছবিটা পান্ডের নিজের। তখন সে সবকিছুই বুঝতে পারে, কিন্তু তার আগেই তারা তার উপরে আক্রমণ করে দেয় এবং তাকে জায়গায় মেরে ফেলে। এরপর তারা ডিভিডিটা ভেঙে দেয়। এরপর গল্পটি 6 মাস পরে এগিয়ে যায়। আমরা দেখতে পাই বার্ষিককে ছেড়ে দিয়েছে আর প্রেমকে মৃত্যুদণ্ড দিয়েছে। এরপরে দেখা যায় পান্ডের জুনিয়র এখন সিনিয়র হয়ে গেছে, অর্থাৎ পান্ডে কোথায় যাচ্ছিল সেই খবর এই জুনিয়রই দিয়েছিল। সে আসলে জহিরের সঙ্গে মিলিত ছিল। পান্ডে নিখোঁজ হওয়ার পর এই জুনিয়র জহিরের চামচামি করে সিনিয়র হয়ে গেছে। এরপরে আমরা দেখি যে পান্ডের নিখোঁজ পোস্টার পুলিশ স্টেশনে লাগানো হচ্ছে। তার দেহ পাওয়া যায়নি এবং কেউ জানে না তার সঙ্গে কি হয়েছে। একজন জুনিয়র অফিসার ছিল যে পান্ডের নিখোঁজ হওয়া নিয়ে খুব আফসোস করছিল। সে খবরের কাগজে দেখতে পায় যে 3 জন গুন্ডাকে ধরা হয়েছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে পান্ডের নিখোঁজের সম্পর্কে এদের হাত রয়েছে। এই খবর দেখে সে কিছুটা খুশি হয় এবং তার বাড়ির বাইরে একটি পার্সেল দেখতে পায়, যার মধ্যে ছিল একটা ডিভিডি, যা দেখে বোঝা যায় কেউ হয়তো আছে যে চাচ্ছিল সত্যটা সবার সামনে চলে আসুক, কিন্তু সে কে এখনও জানা যায়নি। আর এই ডিভিডি হবে বার্ষির বিরুদ্ধে আসল প্রমাণ। আর বন্ধুরা, মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভির স্বার্থে বেশ কিছু জিনিস অ্যাড করা হয়েছে, তবে আমি নিউজ পড়ে যতটা জানতে পেরেছি, এই ঘটনায় স্থানীয় আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, কিন্তু হায়দ্রাবাদের উচ্চ আদালত তাদের দুজনকে বেকসুর খালাস করে দিয়েছিল। আর এখনও তারা ইন্ডিয়াতে খুব ভালো মতোই বসবাস করছে। কেমন লাগলো এই মুভিটি কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।